অবরুদ্ধ নিশীথ। লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্বদশ। সকাল ৯টা বাজছে। হামজার ঘুম ভাঙো জয়ের গলাভাঙা গানের স্বরে। পুরো বাড়িতে তার গানের স্বর প্রতিধ্বনিত হচ্ছে। হিড়িক বেঁধে গেছে যেন গানের। সে কোনো সময় বিষণ্ণ থাকে না, সিচুয়েশন যেমনই হোক, অল টাইম চিল। এটা তার স্লোগান। যে কোনো পরিস্থিতিতে ইচ্ছেমতো আচরণ করে পরিবেশের রং বদলানোর দক্ষ হাত রয়েছে। ভেসে আসছে টুংটাং গিটারের সুর আর আধভাঙা গলায় তোলা সুর। মনে পড়ে বারবার সময়ের কারবার, রাস্তারা ফেরোয়ার হারিয়েছে আজ। চাওয়াদের শেষ নেই, জানি তবু পারি কই, চড়ে বসি বারবার স্বপ্ন জাহাজ। চাইলে চলে যা যদি না থাকে উপায়। সুতো বাঁধা জীবন ছেড়ে পালাবি কোথায়। হাতের ব্যান্ডেজ নিয়েই শুরু করে দিয়েছে টুংটাং গিটার বাজানো। নড়তে চড়তেই হামজার মুখচোখ কুঁচকে উঠল গায়ের ব্যথায়। পাশ ফিরে দেখল রিমি নেই। প্রতিদিনের ব্যাপার, তবে অস্বাভাবিক হল রাত থেকে মেয়েটা কথা বলছে না। সে যে এতখানি জখম হয়েছে তাতেও কোনো ব্যতিব্যস্ততা দেখায়নি, আর না কথা বলেছে। সকালে উঠে চুপচাপ রান্নাঘরে চলে গেছে। একবার ডোকেও নি, অথবা কাছেও আসেনি। জিজ্ঞেস অবধি করেনি এসব কি করে হলো, কতটা ব্যথা পেয়েছেন। কম্বল সরিয়ে উঠে বসল বিছানার উপর। গলা বাড়িয়ে ডাকল, জয় জ, এদিকে আয়। জ। গানের আওয়াজ থামল। জয় গিটার রেখে বারান্দার মোড়া থেকে উঠে দাঁড়াল। পরক্ষণেই অতিষ্ঠ হয়ে চেঁচাল, চালু হয়ে গেছে তোমার ভাঙা রেডিও। ওটা থামাও তো, ঘ্যারঘ্যার করছে। হামজার রুমে ঢুকে সোজা গিয়ে ধপ করে শুয়ে পড়ল বিছানার উপর হামজার পাশে। হামজা জিজ্ঞেস করল, আমার ডাক শুনতে ভাঙা রেডিওর মতো ঘ্যারঘ্যারে লাগছে। জ চোখ বুঝেছিল, ওভাবেই বলল, এত ভালোও লাগে না শুনতে। ওই ধরো। কুশন তুলে মুখের উপর ছুড়ল হামজা, তার চেয়েও খারাপ, কিসের মতো লাগে তাইলে। সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে দাঁড়াল জয়, বললে চাকরি থাকবে না। চাকরি তোর এমনিতেও থাকবে না। আমি যদি তোর গানের গুণগান করি, তুই তো মেয়েলোকের মতো হাত পা আছড়ে কাইতে লেগে যাবি। সেই হিসেবে আর হারুন ফাটা মার্কা গলায় গান গাইবি না, বাড়ি থেকে পাছায় লাথি মেরে বের করব তোকে। জ ভাব নিয়ে 3/4 প্যান্টের পকেটে এক হাত রেখে দাঁড়াল, তোমার বাপের এই ঘুণপোকা ধরা ভেংরি বাড়িতে আমি আছি, শুক্রিয়া আদায় করো। বিশাল কামাই করছিস থেকে। যা ভাগ। ও তুমি বুঝবা না ব্রোহ। মামির কাছে জিজ্ঞেস করো, সে বুঝিয়ে দেবে। আমি হলাম সোনার ডিম দেয়া রাজহাঁস। অকটে খোঁচা মারা কথা বলে দাঁড়িয়ে রইল জয়। হামজা হাই তুলে বলল, যা গিয়ে পড়তে বস। তার আগে ওখান থেকে আমার তোয়ালেটা দে। জ চোখ ছোট করে তাকায়, কেন, তুমি উঠতে পারতেছ না? পরনে কোনো জাঙ্গিয়া টাঙ্গিয়া নাই নাকি? একলাফে বিছানা থেকে নামল হামজা, দাঁত খিচল, এদিকে আয় হারামি, তোর জাঙ্গিয়া খুলে তোকে শহর ঘুরিয়ে আনবো আজ আমি। দৌড়ে ঘর ছাড়তে ছাড়তে জয় চেঁচায়, ছিহ ভাই। ছোট ভাইয়ের ইজ্জত মানে জাঙ্গিয়া নিয়ে টান পাড়াপাড়ি করতে বাধল না তোমার? আমি ভার্জিন একটা সরল সহজ নিরীহ ছেলে ভাই। সব রেখে সোজা জাঙ্গিয়াতে হামলা? নাউজুবিল্লাহ। এই মুখ আর সমাজে দেখানোর যোগ্য রাখলে না আমার। পা থামিয়ে হেসে ফেল হামজা। হাতের কুশনটা সজোরে ছুড়ে মারল। ততক্ষণে জয় রুম ছেড়ে বেরিয়ে গেছে। গোসলে যাবার জন্য তোয়ালে ঘাড়ে করে রিমিকে ডাকল কয়েকবার। কোনো জবাব এলো না, বরং খানিক বাদে তরু এলো, কি হয়েছে বড় ভাইজা? কিছু দরকার? গম্ভীর চেহারায় মাথা দুলালো হামজা, তোর ভাবিকে দরকার। মুখ লুকিয়ে ফিক করে ঠোঁট চেপে হেসে ফেল তরু। দ্রুত বেরিয়ে গেল রুম ছেড়ে। কিছুক্ষণ বাদে রিমি এলো, তার মুখ ভার। এসেই বিছানা গোটাতে শুরু করে রিমি। হামজা এগিয়ে গিয়ে পেছন থেকে জাপটে ধরল রিমিকে, কাঁধের উপর থুতনি ঘষে বলল, কি হয়েছে ম্যাডামের? কথা না বলার ব্রত রেখেছেন নাকি? রিমি ছাড়ানোর চেষ্টা করল হামজাকে। হামজা আরও শক্ত করে পেট চেপে ধরল। তার লোমশ বুকটা ঠেকল রিমির পিঠে। দমল না রিমি, মুচড়ামুচড়ি করছে খুব। হামজা এবার রিমির হাত দুটো মুঠো করে চেপে ধরে নিজের দিকে ঘোরাল। হামজার বিশালদেহী শরীরের তুলনায় নেহাত ছোটখাটো অভিমানিনী মেয়েটা। হামজা কপট চিবিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে, এমন করছো কেন? আমার দিকে তাকাও রিমি। তীক্ষ্ণ চোখে তাকা রিমি, জবাবদিহি চাওয়ার মতো শক্ত মুখে বলে, মাঝার ভাইকে মেরেছেন আপনি? কেন? হামজা নরম হল, ব্যান্ডেজ করা হাতটা শিথিল করে রিমির থুতনিতে বুলাতে বুলাতে বলল, তোমাকে বলেছি না আমার কাজ এবং পার্টির ব্যাপারে না ভাবতে। এসব বিষয় তোমার মাথায় রাখতে হবে না, এই নিয়ে রাগ করে আছো? চা
আমার দিকে তাকাও, এদিকে দেখো, থুতুনি উঁচিয়ে ধরল হামজা। এবার যেন ক্ষোভ ঝরে পড়ল রিমির গলা দিয়ে, তড়াক করে মুখ সরিয়ে নিল। আপনার পার্টির ব্যাপার? এটা আপনার পার্টির ব্যাপার বলে মনে হয়? মাঝহার আমার চাচাতো ভাই জোর গলায় বলল। হুট করে হামজা শক্ত হল, যেন ঘাটকাত করল। আর আমি? আর আপনি কি? অমানুষ স্বামী আমার। তাই তো। মাঝহারকে ওভাবে কেন মেরেছেন জানোয়ারের মতো? আমার ক্ষতগুলো নজরে আসছে না তোমার? আপনার ক্ষত? সেটা মাঝহারকে মারতে না গেলে তো হতো না। ওকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে, কতটা মারলে তা করতে হয়। কি মার মেরেছেন ওকে? মেরে ফেলতে চেয়েছিলেন? ও আপনাকে আগেই মেরেছে? নাকি আপনার জানোয়ার মার্কা হাত থেকে নিজেকে রক্ষা করতে আপনাকে আঘাত করেছে? হামজা শাসিয়ে উঠল, চোখ লাল হয়ে উঠেছে তার, ওভাবেই চিবিয়ে বলল, মাঝহার জয়কে মেরেছে। তুমি বেশি কথা বলছ রিমি। একদম ঠিক বলেছেন নেতাবাবু। আজ একটুও কম কথা বলার ইচ্ছে নেই আমার। জয়কে মেরেছে বলে আপনি ওকে মেরে ফেলার মতো করে মারবেন? কথা শেষ না হতেই বলে উঠল হামজা, জীবিত কবর খুঁড়ে মাটি দিয়ে দেব। বুঝেছ তুমি? কেউ জয়ের গায়ে হাত লাগালে তার হাতটা গুঁড়ো করে ফেলব ভেঙে। চিবিয়ে উঠল হামজা। বাহ বাহ নেতাবাবু, জয়ের সামনে সবাই পর। আর আপনি আপনার শীতল স্বভাবের বিপরীতে এক পশুর সমান। কেউ আপনার কেউ না। আমাকেও চিনতে পারছেন না? জয় এতই আপনার? তুমি তোমার নিজের কথা বলনি রিমি। মাঝহারের হয়ে উকালতি করছ, দরদ দেখাচ্ছ। কেন? সে তোমার চাচাতো ভাই বলে। ওয়েল, তাহলে আমার জান। এবার বোঝো, ওর শরীর থেকে রক্ত ঝরলে আমার কোথায় ব্যথা লাগে। তোমার চাচাতো ভাইকে বলে দিও, দরকার পড়লে আমাকে জেন কুপিয়ে 4 ভাগ করে ফেলে আমার উপর রাগ থাকলে, কিন্তু জয়ের গায়ে আঁচ লাগলে জীবন্ত পুড়িয়ে ফেলব। রিমি অবাক হবার সাথে সাথে কেঁদে ফেল, গলা ও থুতনি ভেঙে এলো তার মানে আপনার কাছে নিজের অথবা আমার কোনো মূল্য নেই? এগিয়ে এসে হামজার ব্যান্ডেজ করা কবজিতে হাত রাখল আলতো করে। আপনার কিছু হলেও সমস্যা নেই? আমি তারপর ভেসে বেড়াব আপনাকে ছাড়া, তাতেও সমস্যা নেই আপনার? শুধু জয়ের কিছু হলে ব্যথা লাগে আপনার বুকে? অবুঝের মতো কথা বলো না। হামজা নরম হয়ে উঠল যেন রিমির কান্নাভেজা মুখের দিকে চেয়ে। অবুঝের মতো তো এতদিন ছিলাম। আজ প্রথমবার বুঝলাম আমার জায়গাটা কোথায় আপনার জীবনে। আমি শুধুই একটা অপশন অথবা উদ্বাস্তু হয়ে রয়ে গেছি আপনার কাছে। সামান্য এক জয়ের জায়গা নিতে পারিনি আপনার ভেতরে। হামজা ছটফটিয়ে উঠল, আমার রাগিও না রিমি। এই চিনেছে এতদিনে আমায়? একটা মানুষের ভেতরে সবার জন্য আলাদা আলাদা স্থান থাকে। জয়ের জন্যও তেমনি আলাদা একটা বিশেষ স্থান আছে আমার ভেতরে। তার মানে এই নয় তোমাকে আমি ভালোবাসি না। ভালোবেসেই বিয়ে করে এনেছিলাম, ভুলে বসেছ সব। এক চাচাতো ভাইয়ের খাতিরে তুমি আমার অবস্থান ভুলে যাচ্ছ মনে হয়। আপনিও তো জয়ের সামনে আমার অবস্থান ভুলে বসেছেন। শুরুটা কাল রাত থেকে তুমি করেছ রিমি। আমি যখন জখম হয়ে রুমে এলাম, তোমাকে ডেকেও বারান্দা থেকে রুমে আনতে পারিনি, শরীরের ব্যথা নিয়ে ওভাবেই কাতরাতে কাতরাতে শুয়ে পড়েছি। তারপর টের পেয়েছিলে, উঠে এসে কম্বল টেনে দিয়ে ব্যথার ওষুধ খাইয়ে আবার একচোট ঝগড়া করে গিয়েছে রুম থেকে। আমার জীবনে বিশেষ কিছু, এটা অনস্বীকার্য সত্য। বিশেষ নয়, গোটাটাই ওর আপনি। না বুঝে কথা বলো না। পুরো দুনিয়ার জন্য জঘন্য এক ব্যক্তিত্ব হয়ে উঠলেও সেদিনও আমার কাছে এবং চিরদিন ও আদরের। লোকের সাপেক্ষে না, আমার সাপেক্ষে বিচার করলে ওকে ভালোবাসা আমার জন্য জায়েজ। কোনোদিন ওর শার্টটা খুলে পিঠের দিকে নজর দিও। দেখতে পাবে এখনও দগদগে একটা ঘায়ের দাগ বয়ে নিয়ে বেড়াচ্ছে পিঠে। যখন তুমি এসেছিলে না আমার জীবনে তোমার ভালোবাসা নিয়ে, যখন নেতা হয়ে উঠিনি আমি বিসি নির্বাচনের আগের রাতে, সেকালেও জয় নিজের শরীরে গুলি খেতে আমার সামনে এসে পিঠ পেতে দিয়েছিল, যখন আমি ছাত্রনেতা হয়ে উঠিনি। ওর সেই পিঠ পেতে খাওয়া গুলি আজ আমায় বাঁচিয়ে না রাখলে তোমার ভালোবাসা অবধি পৌঁছাতাম না আমি। তার আগেই আমার কিচ্ছা ফুরিয়ে যেত। আমার বুকের গুলি পিঠে খাওয়া ওই নষ্ট ছেলেটাকে এই হামজা পাটোয়ারি খুব ভালোবাসে। ও আমার ফুপাতো ভাই না, আমার জান। পরবর্তীতে তুমি ওর বিপক্ষে কোনোদিন কথা বলতে এসো না, আমি চাই না এ নিয়ে কোনো ভাগাভাগি হোক। আমার জীবনে জয়ের তুলনা শুধু জয়, ও আসলেই আমার বিজয়ী জয়। রিমি কেন জানি ফুপিয়ে উঠল। জেদি অভিমানী মেয়ে এসবের কিছু বুঝল নাকি নিজের ভাবনাতে অটল রইলকে জানে। হামজা দুটো শ্বাস নিয়ে রিমির একদম কাছে গিয়ে দাঁড়াল। রাজনীতিবিদের বউ হতে গেলে বহু পারিপার্শ্বিক বুঝ আর ধৈর্য থাকতে হয়।
আমি ভাবতাম তোমার তা আছে। আজ তা ভুল লাগছে। মাঝহার তোমার চাচাতো ভাই হওয়ার আগে আমার প্রতিপক্ষ। তার সঙ্গে ঝামেলা হলে তুমি তোমার স্বামী অথবা ভাই কার পক্ষে থাকবে সেটা তোমার বিষয়। কিন্তু আমি আমার গতিবিধি থেকে পিছপা হতে পারি না। রাজনীতিতে চলতে গেলে বহু সম্পর্কে জবাই করে সামনে এগোতে হয় এক পা করে। তাই করে এগিয়েছি। তাহলে জয়কে জবাই করেননি কেন আজও? ওর সাথেকার সম্পর্ককে জবাই করবেন কবে? কপাল জড়িয়ে ফেল হামজা খানিক পরে ধাতস্থ হয়ে জবাব দিল, ও কখনো আমার পথে বাধা হয়ে আসেনি। আর যদি আসে? কিছুক্ষণ রিমির জেদি মুখের দিকে চেয়ে ক্যান জেন থেকে হেসে ফেল হামজা, তুমি দেখছি জয়কে নিজের সতীনের মতো হিংসা করো। একরোখা কণ্ঠে বল রিমি তার চেয়েও খারাপ ভাবে। আমার ওকে সহ্য হচ্ছে না, একটু না। কেন? ওর কাছে গিয়ে আপনি ভাগ হয়ে গিয়েছেন আমার থেকে। আজ আমার সাথে চোখ রাঙিয়ে আমাকে শাসিয়ে কথা বলতে দ্বিধা করেননি। আর কিছু বললে গায়ে হাতও তুলতেন। এবার হামজা একটু সপ্রতিভ হল। কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে নরম সুরে নিজেকে উপস্থাপন করার সুরে বলল, এতটা নিচু আর কাপুরুষ আমি কখনোই হতে পারব না। যে কোনো নারী, বিশেষ করে তোমার গায়ে হাত উঠবে। আর সবটাই ভুল ধারণা তোমার। অভিমানে জড়ানো কণ্ঠে বল রিমি, তাই হোক, তবে এই ভুল নিয়েই বাঁচতে চাই। এতে ক্ষতিগ্রস্ত হবে তুমি। রিমি কথা বলল না আর। মাথা নুইয়ে নিল। বেশ কিছুক্ষণ চেয়ে রইল হামজা রিমির নত মুখটার দিকে। চঞ্চল যেদি এই নারীটির অচঞ্চল ভাব খুব ব্যথা জাগা হামজার পুরুষ মনে। কোনো নারী দুঃখিত হলে তার নিজেকে বাজে ধরনের কাপুরুষ বলে মনে হয়। সেই মুহূর্তে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল এবার রিমির থুতনি বেয়ে। সঙ্গে সঙ্গে গাল উঁচিয়ে ধরল রিমির। নোনা পানিটুকু মুছে দিয়ে কপালে একটা শব্দ করে চুমু খেল হামজা। নিজেকে গুটিয়ে মুখটা রিমির মুখের সমানে রেখে নিচু স্বরে বলল, রাত থেকে তোমার সেবা পাইনি, খুব পিপাসার তো আমি, সাথে অসুস্থ তো বটেই। শরীরের ব্যথা আরও বেড়েছে তোমার সেবা না পেয়ে। এবার একটু আরাম দাও আমায়। এরপর একটা শ্বাস ফেলে ক্লান্ত স্বরে বলল, আই ব্যাডলি নিড ইউ বু। আসলেই একটা মানুষের ভেতরে আলাদা আলাদা মানুষের জন্য আলাদা স্থান থাকে। কারো জায়গায় প্রতিস্থাপিত হয়ে কেউ সেই জায়গাটা পূরণ করার সক্ষমতা রাখে না। যে শান্তি ও সুখটুকু তোমাকে কাছে আছে তা জয় দিতে পারবে না আমায়। জয়ের হাতের ছোঁয়ায় তা পাব না আমি। তার জন্য তোমাকে প্রয়োজন, শুধুই তোমাকে। হামজা আজ বের হল না। জয়কে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে, তারও বের হওয়া যাবে না। অথচ সকাল 10টা অবধি ঘরে বসে থেকে দম আটকে গেল জয়ের। তরু এসে দুবার দেখে গেছে। ওষুধ দিয়ে গেছে সকালে। এরপর থেকে ছাদে বসে আছে। ছাদে দুটো বিভাজন। ছোট্ট এক টুকরো জায়গা তরু জয়ের কাছে চেয়ে নিয়েছে শখের ফুল গাছের টবগুলো রাখার জন্য। বাকি প্রকাণ্ড ছাদটা জয়ের চিলেকোঠা, ছোট আমগাছ, আর বাকিটা কবুতরের খাঁচা। পুরো ছাদটাই কবুতরের বসতি হয়ে উঠেছে ধীরে ধীরে। কবুতরগুলোকে দানা দিয়ে তাদের পাশেই চিলেকোঠার এক কিনারায় বসেছে বই মেলে। তরু এসেছিল কয়েকবার দেখতে। শরীর ভাঙা, অথচ জেদ করে যেন বসে পড়ছে রোদে গায়ে লিয়ে। পরে গোছলের পানি ভরে জিজ্ঞেস করতে এসেছিল জয় গোসল করবে কিনা। জয়ের নাক লাল, কণ্ঠস্বর বসে গেছে, বারবার নাক টানছে। তরুর কাছে মাথা ব্যথার ওষুধ চেয়ে নিল বেলা 11টার দিকে। জ্বর আসেনি এখনো, তবে ঠান্ডা লেগে গেছে ভালো রকমের। ছাদে পা মেলে বসে কোলের উপর বই রেখে তাতে চোখ বুলাচ্ছে, আবার কখনো পাশ থেকে গিটারটা তুলে নিচ্ছে, তো কখনো ঠান্ডা হয়ে পড়ে থাকা চায়ের কাপে চুমুক দিচ্ছে। বেশ কিছুক্ষণ দরজার চৌকাঠ ধরে দাঁড়িয়ে দেখল অগোছালো এই জয়কে তরু। কাছে গিয়ে উবু হয়ে বসে একবার জিজ্ঞেস করল, শরীর খারাপ লাগছে? জয় বিরক্ত স্বরে বলল, না লাগার কথা। 19 শতকের মেয়েলোকের মতো ঘরবন্দি জীবন কাটাচ্ছি, তো শরীর আর মন আবার লুঙ্গি ডান্স দেবে নাকি এই অবস্থায়? যা তো তুই। কানের কাছে ঘ্যান করিস না মা। মেজাজ চটে যাচ্ছে যে কোনো কিছুতেই। যা। দুপুর 1:30টার দিকে এই শরীরেই বেরিয়ে পড়ল বাড়ি থেকে। সম্ভব নয় এভাবে ঘরে পড়ে থাকা। হামজা তখন ব্যথার ওষুধ খেয়ে ঘুমাচ্ছে নিজের রুমে। বেশ ভালো রোদ বেরিয়েছে দুদিন বাদে। আগের দুদিন সূর্যের তেজ কম ছিল। ক্লাস শেষে বিল্ডিং থেকে বের হয়ে শহীদ মিনারের সম্মুখে এসে দাঁড়াল অন্তু। সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষার আর দিন কয়েক বাকি আছে। একটা ছেলের কাছে স্যার কিছু নোট দিয়েছে, তার কাছ থেকে নিয়ে নিতে বলা হয়েছে। অন্তু তার অপেক্ষায় দাঁড়িয়ে রইল ওখানেই। সেই সময়কে যেন ডেকে উঠল পেছন থেকে। কণ্ঠস্বরটা মস্তিষ্কের স্মৃতিতে পৌঁছানো মাত্র চোয়াল শক্ত হল অন্তুর। আবার ডেকে উঠল, অন্তু।
পেছন ফিরে তাকাল অন্তু। প্যান্ট শার্টের উপর সাদা রঙা বিশাল একটা শাল জড়ানো জয়ের শরীরে। উদ্ভট ব্যাপার। ভালো রকমের রোদ বেরিয়েছে, তাতে এই চাদরের প্রয়োজন নেই। চোখমুখ বিমূঢ় দেখাচ্ছে, কণ্ঠস্বর বসে গেছে। ঘৃণা চোখ নত করল অন্তু। জয় সামনে এসে দাঁড়াল। তোমার নাম কে রেখেছিল? আপনার কাছে প্রয়োজনীয় কোনো টপিক থাকে না, তাই না? অবশ্য যুক্তিযুক্ত বিষয় আপনার সাথে যায়ও না। নাকে হাত চেপে আঙুল ঘষাঘষি করে নাক টানল জয়, এরপর হাসি মুখে সুন্দর করে বলল, থাপড়ে তোমার মুখের নকশা বদলে দিই, তার আগে প্রশ্নের উত্তর দাও। অন্তু বিরক্তি গিলে চোখ বুজে বলল, আব্বু রেখেছ। এখন আমি যাই? জয় যেন শুনতে পেল না শেষের কথাটা। প্রথমটার প্রসঙ্গে বলল, তোমার বাপ এই ভেটকি মার্কা নাম ছাড়া মুল্লুক ঘুরে আর কোনো নাম পায় নাই? অন্তু, আরমিন। কি সব বেওডা নামের বাহার! অন্তু নাক কুচকে তাকাল, কি সব ভাষা! এসবের আদৌ কোনো অর্থ আছে? অন্তুর জয়ের সামনে দাঁড়ালে নিজেকে খুব অসহায় লাগে। একটা ঘৃণ্য, অসহ্য মানুষের সামনে না চাইতেও মুহূর্তের পর মুহূর্ত দাঁড়িয়ে থাকতে হয়, কথা বলতে হয়। এর চেয়ে বড় সহায়হীনতা আর কি হতে পারে? অন্তু বেশ স্বাভাবিক স্বরে জবাব দেবার চেষ্টা করল, তখন গিয়ে শুধরে দিয়ে আসতেন, তা তো আর দেননি। এখন সেই পুরনো পুঁথি গাওয়ার মানে হয় না। কোনো প্রয়োজন আছে আমার সঙ্গে? চমৎকার ভঙ্গিতে মাথা নাড়ল। হু, আছে তো সুইটহার্ট। তোমার সাথে বহুত প্রয়োজন আছে আমার। তবে আপাতত কথা আছে তোমার সঙ্গে। আমার সঙ্গে কি কথা আছে আপনার? নাক শিউরে উঠল অন্তুর। পিছনের দলের উদ্দেশ্যে মুখ বেঁকিয়ে অসহায়ত্বের ভান করে বলল, উফ, কেউ বোঝা একে আমার সাথে তেজ না দেখাতে। আমি ডিস্টার্বড হই খুব। অন্তু তাড়া দিল, জলদি বলুন। আমার কাজ আছে। নাক টানল আবারও, গলার স্বর বসে গেছে, শুনতে আতিফ আসলামের মতো লাগছে কণ্ঠস্বর। উহু রে, এত হুটোপাটা করলে তোমাকে দেখতে আরও বেশি গরম লাগছে সুইটহার্ট। অন্তুর খুব কানে লাগল কথাটা। কপাল জড়িয়ে ফেল, সুইটহার্ট। কাজ ঝাঁকালো জয়, ইয়াপ। সুইটহার্ট? আমার সাপেক্ষে তুমি একটা সুইটহার্ট। আমি তো ভালো না, অথচ তোমার কাছে একটা সুন্দর, মিষ্টি হৃদয় আছে, সুতরাং তুমি সুইটহার্ট অথবা মিষ্টি হৃদয়। জয় যে এসব ওকে জ্বালাতে বলছে, রসিকতা করে, তা বুঝে অন্তু তাচ্ছিল্য হাসল, সেই সূত্র অনুসারে তো আমি সকলেরই সুইটহার্ট। হুট করে দাঁতে দাঁত পিষল, জানে মেরে ফেলব, খালাস হয়ে যাবে একদম দুনিয়া থেকে, আমি বাদে তুমি আর যার যার সুইটহার্ট। আমি ডেকেছি এই নামে, সুতরাং শুধুই আমি ডাকব। নিঃস্বতা দেখানোর এই ভঙ্গিমাটাও কেবলমাত্র জয়ের রসিকতারই অংশ, বুঝে অন্তু চুপ রইল। আবার বলল, চলো কোথাও বসি। অন্তু হাসল, আপনার মাথা নষ্ট, রাইট? ঘাড় নেড়ে সম্মতি জানায় জয়, তা একটু আধটু অবশ্যই। তাই বলে তুমি খোটা দিতে পারো না। আমায় ঢং করে নাটকীয়তার সাথে বল জয়। অন্তু সুন্দর করে হাসল, নাটক শেষ হয়েছে আপনার? শেষ হলে এবার আমি যাই? মাড়ির দাঁতে জিহ্বা ঠেকিয়ে হাসল, নাটক ভালো লেগেছে তোমার? ভালো লাগলে আর একটু করি। খুব বাজে ছিল। ঘাট চুলকালো। হু, শুনেছিলাম প্রেমে পড়লে মানুষের মেধা হারিয়ে যায়। আমারও নাটক কথার গুণ হারিয়ে গেছে তোমার প্রেমে পড়ে। উফ, কি যে প্রেম প্রেম পাচ্ছে তোমায় দেখে। এত প্রেম কেন তোমার মধ্যে? প্রেমের গোডাউন যেন। জয়ের নাটক দেখে অন্তুর ঘৃণার উদ্রেক হওয়ার সাথে সাথে হাসিও পেল। একটা মানুষ কতটা খারাপ মানসিকতার হলে কাউকে জ্বালাতন করতে এমন বাজে পন্থা অবলম্বন করতে পারে? শহীদ মিনারের সিডির উপর বসে পড়ল জয়। বসার সময় চাদর উঠে গেল খানিকটা হাতের উপর থেকে। তাতে অন্তুর নজরে এলো জয়ের ব্যান্ডেজ করা হাতটা। হুট করে কৌতূহল জাগলেও পর মুহূর্তে টের পেল তার কেন জানি খুব শান্তি লাগছে ভেতরে জয়ের ক্ষত দেখে। পৈশাচিক এক আনন্দ খেলছে। যে লোকটা একটা মেয়েকে রোজ নিয়ম করে এভাবে হ্যারাস করতে পারে, তার শরীরে যে লোক আঘাত করতে পেরেছে, তাকে খুব করে ধন্যবাদ দিতে ইচ্ছে করল অন্তুর। জয় দিন দিন ওর কাছে এক জঘন্যতম, নিকৃষ্ট ও ঘৃণ্য চরিত্র হয়ে উঠছে। নিত্যদিনকার এক ঘোর আজাবের নাম জয়। এই যে ভার্সিটির মাঠে বসে এভাবে ওকে দাঁড় করিয়ে রেখেছে, লোকে দেখছে। প্রতিদিন এই ব্যাপার নিয়ে নিত্য নতুন কাহিনীর উৎপত্তি হয়ে চলেছে গোটা ভার্সিটি জুড়ে। অন্তুর ভাবনা ছিন্ন করে হুট করে বলল, অন্তু যেন খুব মনোযোগী জয়ের কথায়, এভাবে তাচ্ছিল্যের সাথে জবাব দিল সঙ্গে সঙ্গে, হু, চলো বিয়ে করে ফেলি। কত বয়স হয়ে গেল আমার, কতকাল একা ঘুমাব অত বড় বিছানায়? অন্তু অতি ধৈর্যের সাথে হাসল, ভাবনাটা ভালো।
তবে সব ভাবনা বাস্তবায়িত করতে হবে কেন? জয় দুপাশে মাথা দুলায়, ভাবনা বাস্তবায়িত না করলে চলে, কিন্তু চাহিদা সেটা পূরণ না করলে কি করে চলবে? ঠোঁট উল্টে সায় দিল অন্তু, যুক্তি আছে যুক্তিতে। এই সৌভাগ্য আমার কোনো নেকির ফল যে আমি আপনার চাহিদা হয়ে উঠেছি। জয় বেশ উৎসাহিত কণ্ঠে বলল, এক্সাক্টলি। কোনো না কোনো নেকির কাজ তো করেছিলেই জীবনে, এজন্যই তো আমি তোমার প্রেমে মজে যাচ্ছি দিন দিন। কি জাদুটাই করলে লালমৃগ তুমি, মেরে ফেলো আমায়। কবির একটু নড়েচড়ে উঠল এবার, কাশল গলা খাকারি দিয়ে। জয় দ্রুত পিছে ফিরল, কি রে, তুই আবার অস্ত্র বের করছিস নাকি? আরে শালা, প্রেমিকার প্রেমে মরা আর তোর মতো ব্রয়লারের অস্ত্রের আঘাতে মরা এক না রে পাগলা। তার উপর প্রেমিকার সামনে তোর হাতে জখম হয়ে মরলে মানিজ্য তো কিছু থাকবে? পেছনের ছেলেগুলো হেসে উঠল সশব্দে। অন্তু ঠান্ডা চোখে চেয়ে রইল জয়ের বদমায়েশি হাসি ঝুলানো মুখটার পানে। কত সাবলীলভাবে নাটকীয়তার সাথে নোংরা কথাগুলো অবলীলায় বলে চলেছে। অন্তু জিজ্ঞেস করল, আপনার জরুরি কথাটা বললেন না এখনো? তড়িৎ গতিতে জবাব দেয়া জয়, আই লাভ ইউ। প্রেমে পড়ে যাও আমার। অন্তু হাসল, এই জন্মে তো না, পরের জন্ম অবধি অপেক্ষা করতে বলছ? জি একদম। যেটার কোনো অস্তিত্ব নেই। তাহলে তো যা হওয়ার আর করার এই জন্মেই করতে হবে। এত খারাপ দিন আমার জীবনে কোনো দিন আসবে না। অন্তর শীতলভাবটা কেমন ন্যাপথলিনের টুকরোর মতো বাষ্প হয়ে যাচ্ছে যেন, কড়া হয়ে উঠছে কণ্ঠস্বর। উঠে দাঁড়াল, তোমার জীবনে এত ভালো দিন আমি রাখব না যে তুমি আমায় ভালো না বেশে পার পাবে। চ্যালেঞ্জ করো না আমায়। আমি সিরিয়াস হয়ে গেলে খুব বাজেভাবে ফেসে যাবে। কথাটা দারুণ প্রভাবিত করল অন্তুকে। কর্কশ গলায় বলে উঠল, ধরুন চ্যালেঞ্জ করলাম। এতটুকু দৃঢ়তা তো আমার এই আমির উপর রাখি আমি, যে এমন কোনো দুর্বলতার অস্তিত্ব নেই এই জগতে যেটা আপনার মতো সভ্যতাহীন আদিম পশুকে ভালোবাসতে বাধ্য করতে পারে আমায়। যেখানে স্বয়ং মৃত্যুকে আমি চ্যালেঞ্জ করছি এর প্রেক্ষিতে মরণ স্বীকার করলাম আপনার কথার বিপরীতে। হঠাৎই সপ্রতিভ হয়ে উঠল, তার মুখটা গাঢ় গভীরতা ছেয়ে গেল। এতটা আন্তরিক ভঙ্গিতে আগে দেখা হয়নি জয়কে। সতর্ক করার মতো করে করে শান্ত স্বরে বলল, জয়, আরমিন, তোমার এসব কনফিডেন্স আমায় আবার সিরিয়াস না করে তোলে দেখো। অটল হল অন্তুর কণ্ঠস্বর। আপনার এই কথাটাই আমার জিদের আগুনে কেরোসিনের দ্রবণ ঢালছে। খুব খারাপভাবে হারবে তুমি, খুব ভালোভাবে পিছু হটবেন আপনি। আমার মানমর্যাদা ও সম্মান ছাড়া আমার এই গোটা জীবনে দ্বিতীয় কোনো পিছুটান বা দুর্বলতা রাখিনি আমি। তীব্র জিদ যেন দগদগ করছে অন্তর উচ্চারিত প্রতিটা বাক্যে। আর কথা বলল না। চমৎকার মুচকি হাসল। যেন নির্বে মেনে নিয়ে গিলে ফেল সে অন্তুর কথাটাকে। অন্তু খুব ভালোভাবে বোঝে, জয় প্রথম দিন থেকে শুরু করে আবধির কোনো একটা দৃশ্যপট মাথা থেকে সরাতে পারেনি। সেই সব মাথায় রেখে শেষবের চ্যালেঞ্জগুলো মুখস্থ রেখেই অন্তুর সাথে সাবলীল ভঙ্গিমায় বারবার কথা বলতে আসে। জয় মাথা দুলিয়ে ইশারা করল অন্তুকে চলে যেতে। অন্তু দাপুটে পায়ে হেঁটে বেরিয়ে গেল ভার্সিটির ফটক পেরিয়ে। জিদে তার সর্বশরীরে বিদ্যুতের ছলকানির মতো তেজস্ক্রিয়তা নিঃসৃত হচ্ছে যেন। তার এই তীক্ষ্ণ আত্মমর্যাদার উপর প্রতিনিয়ত ক্ষয়কারী আচরণ ঢালছে জয়। সহজ সীমা পেরিয়েছে যেদিন জয় বাড়ি অবধি পৌঁছে গেছিল। কতই তো চুপ থাকল সম্মানহানি বা জয়ের আক্রোশের শিকার হবার ভয়ে, অথচ জয়ের থামার নাম নেই। প্রতিনিয়ত চক্রবৃদ্ধি হারে বাড়ছে তার নোংরামির মাত্রা। অন্তুর ভেতরে শক্ত করে এঁটে বেঁধে রাখা জিদের দুয়ারের গিটটা কখন জানি খুলে ফেল আজ জয়। আর কোনো ভয় কেন জানি কাজ করছে না, জয়ের ওই নোংরা শান্ত হাসিটাও কোনো প্রভাব ফেল না পুরো পথ অন্তুর উপর। জিদে ঘেরাও করা এক ঘোরের মধ্যে পৌঁছে গেল বাড়ির দরজায়।